টিপকে বড়বাবু থানায় ডেকে আনে। তখনই টিপ প্রচন্ড রেগে যায় বড়বাবুর উপর আর বলে, আপনি আমাকে এই সময় কেন থানায় ডেকে আনলেন বলুন তো? আমি কি কোনো ক্রিমিনাল নাকি যে আপনি আমাকে এভাবে ডেকে এনেছেন? দেখুন, আমার আমার কালকে কিন্তু ভাত কাপড়, তারপরে আমার ফুলসজ্জা, আর আপনি আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন। তখন বড়বাবু বলে, দেখুন, আপনি এভাবে কথা বলতে পারেন না, আর আপনাকে তো আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে। তখন টিপ বলে, আপনাকে আমি এরকম প্রশ্ন করতে পারি না মানে? কি বলছেন আপনি? আমিও জানি এটা থানা, তাতে কি হয়েছে? আমার বাড়ি ভর্তি গেস্ট রয়েছে, আর তাছাড়া আমার কালকে বাসর রাত আমি সম্পূর্ণ করেছি, আজকে আমার কাল রাত্রি। তখন বড়বাবু বলে, দেখুন, আপনার বিয়ের কখন কি রীতি নিয়ম সেটা আমি শুনতে আপনাকে ডাকিনি। আপনাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে ডেকেছি, সেই কথাগুলোর আপনার উত্তর দিতেই হবে আপনাকে, আর আপনাকে সেই উত্তরগুলো দিতে আপনি বাধ্য। তখন এই কথাগুলো শুনে টিপ চমকে যায়। তখনই গীতা সেখানে চলে আসে আর সেই বলে, কে এই সঞ্জয়? তার বাবার নাম কি? তার মায়ের নাম কি? তার পিতৃ পরিচয় কি? তার এডুকেশন কোয়ালিফিকেশন কি? তার আধার কার্ড, প্যান কার্ড, সবকিছু সবকিছু বলতে বাধ্য তুমি। তখন টিপ বলে, তুমি কে? হ্যাঁ, তুমি কে জিজ্ঞাসা করার? তখনই গীতা বলে, আমি অ্যাডভোকেট, আমার কাছে এই প্রশ্নগুলো উত্তর তোমাকে দিতেই হবে। তখন তো এই কথা শুনে টিপ প্রচন্ড রেগে যায় আর বলে, তোমার কাছে আমি এই কথাগুলোর উত্তর দিতে বাধ্য নই, বুঝতে পেরেছো? আমি এই কথাগুলো উত্তর দেব না। তখন গীতা বলে, শোনো, তুমি একটা কথা ভুলে যেও না, যে কোর্টে কিন্তু আমার মুখ চলে, কোর্টের বাইরে আমার হাত চলে, তাই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে। তখনই সেখানে প্রিয়ঙ্কদা চ্যাটার্জি চলে আসে, এসেই বলে, তুমি কি এখন ওর গায়ে হাত তুলবে নাকি? তুমি হাত তোলার হুমকি দিচ্ছ ওকে? আসলেই তো তুমি একটা অকৃতজ্ঞ। তুমি মরার মতো পড়েছিলে রাস্তায়, সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে গেছিলাম আমার নার্সিং হোমে, সেখান থেকে চিকিৎসা দিয়েছি। যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই আমার নিজের বাড়িতে তোমাকে আমি জায়গা দিয়েছিলাম। তাহলে তো টিপ ঠিকই বলেছিল যে দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম। তাই কি সত্যি আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি? অকৃতজ্ঞ মেয়ে একটা, তুমি এখন আমার মেয়ের ঘর ভাঙতে চাইছো, সংসার ভাঙতে চাইছো? তখন গীতা প্রিয়ঙ্গদা চ্যাটার্জির এই কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে, শোনো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়ে আমার মেয়ে জামাইকে একটু শান্তিতে থাকতে দাও। প্লিজ, তুমি আমার মেয়ের ঘরটা ভাঙার চেষ্টা করো না তুমি। তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি চলে আসে, আরে সে বলে, আমাদের কোনো সমস্যা নেই তো, আমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, শুধুমাত্র আমরা যেই প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো যদি উত্তর পেয়ে যায় না, তাহলে আপনার মেয়ে সুখে থাকবে, সংসার করবে, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি বলুন যে ও আসলে কে, ওর বাড়ি কোথায়, ওর বাবা কে, ওর আত্মীয় স্বজন কে আছে, ওর প্যান কার্ড কি, ওর আধার কার্ড কি, সব কিছু বলতে হবে। সব কিছু যদি আপনি বলতে পারেন না, তাহলে আমি আর গীতা আমরা কোনো কিছু আর বলবো না। যদি না বলতে পারেন, তাহলে কোর্টে নিয়ে যাবো, কোর্টে গেলে আমার আর গীতার সামনে আপনারা দাঁড়াতেও পারবেন না আপনারা, আপনাদেরকে তো বলতেই হবে। তাই আমরা যদি আমাদের সমস্যাগুলো বাইরে কথা বলে মিটিয়ে নেই, সবকিছু আমরা জানতে পারি, তাহলে তো আমরা কোনো সমস্যা করব না তো আমরা কোনো। তখনই টিপ বলে, আমি কতবার আপনাকে বলবো, ও আপনার ছেলে নয়, ও আপনার ছেলে স্বস্তিক নয়, ও সঞ্জয়। তখনই গীতা বলে, একদম বেশি কথা নয়, একদম না, একদম রুয়াবে দেখাবে না। তখনই গীতা নিজের ফোনটা বের করে স্বস্তিকের স্বস্তিকের ছবি দেখায় টিপকে আর বলে, দেখো দেখো, চিনতে পারছো? এই হলো স্বস্তিক মুখার্জি। কি ছবি? দেখো। তখনই প্রিয়ঙ্কদা চ্যাটার্জিকেও গীতা নিয়ে স্বস্তিকের ছবি দেখায় আর বলে, কি এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস করুন, একই চেহারা, হুবহু একরকম দেখতে। এখন কি বলবেন আপনি? এখন আপনার কিছু বলার আছে? এটাই হলো, এই যে মানুষটা, এই মানুষটার ছেলে, আমার স্বামী। যেদিন ওকে দুটো গুলি করা হয়, সেদিন আমার সাধের অনুষ্ঠান ছিল যখন আমি জানতে পারি যে ওকে গুলি করা হয়েছে। তারপরেই বিশ্বাস করুন, সেখানে এসে কাউকে পাওয়া যায়নি। তখনই জানতে পারি, তারপরেই যে সেখানে থেকে নাকি ওকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি ওর। তখনই বিনা ম্যাগে বজ্রপাত হয়েছিল। তখন এই কথা শুনে প্রিয়ঙ্কদা চ্যাটার্জি বলে, মানে? তখনই সেখানে মেহেক আর অঙ্কিত চলে আসে আর এসেই বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, বিনা মেঘেই বজ্রপাত হয়েছিল। তখন তো মেহেক আর অঙ্কিতকে দেখে প্রিয়ঙ্কদা চ্যাটার্জি চমকে যায় আর বলে, তোমরা এখানে তোমরা এখানে কি করছো? তোমরা তো আমাদের বাড়ির আত্মীয়, তাহলে এখানে কেন এসব কথা বলছো? তখন মেহেক বলে, হ্যাঁ, আমি অঙ্কিতের স্ত্রী, কিন্তু আমি মুখার্জি বাড়ির মেয়ে। আর সেদিন আমার হাত থেকে বরণ ডালাটা পড়ে গিয়েছিল,
কারণ সেদিন আমি আমার ছোটদাকে রেখেছিলাম, ছোটদাকে দেখে আমার হাত থেকে এইভাবেই বরণ ডালাটা পড়ে গিয়েছিল। তখন টিপ বলে, আমি কতবার বলবো ও সঞ্জয় লাহিড়ী, ও স্বস্তিক নয় ও, বললাম তো। তখনই মেহেক বলে, তাহলে প্রমাণ করে দাও, বলে দাও না, ওনারা কি কি জানতে চাইছে বলে দাও। তখনই বড়বাবু বলে, আচ্ছা তাহলে বলুন, কি জানতে চাইছে ওরা, বলুন আপনি, বললেই তো হলো, না হলে কিন্তু আমি আপনার ওই স্বামীকে তুলে আনতে বাধ্য হব, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ওই সঞ্জয় লাহিড়ীকে আমি তুলে এনে এখানে জেরা করব। তখনই টিপে কথা শুনে বলে, খবরদার, আপনি আমার সঞ্জয়ের দিকে হাত দেওয়ার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু ভূমিকম্প হয়ে যাবে। তখন গীতা বলে, তাই নাকি, এত ক্ষমতা তোমার? শোনো, তুমি যদি সত্যিটা না বলো না, তাহলে সুনামি হয়ে যাবে। আমরা যদি কোর্টে যাই, তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? তোমার মতো মানুষদের না আমি পকেটে রাখি, পকেটে। ঠিক তখনই অ্যাডভোকেট হিমাংশু সেখানে চলে আসে, এসে বলে, ম্যাডাম, পকেটে কিন্তু আরো একটা জিনিসও রাখা যায়। তখন তো অ্যাডভোকেট হিমাংশুকে দেখে অবাক হয় সবাই। তখনই অগ্নিজিৎ বলে, তুমি এখানে হিমাংশু? তখনই অ্যাডভোকেট হিমাংশু বলে, হ্যাঁ, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। আর শুধুমাত্র আমি নই, আর তাছাড়া পকেটে কিন্তু ম্যাডাম আরেকটা জিনিসও থাকে, অ্যান্টিসেপ্টিক বেলের কাগজ। তখনই সেই বেলের কাগজটা বড়বাবুকে দেখায় হিমাংশু, আর বলে, আমি জানি যে সঞ্জয় লাহিড়ীকে আপনারা থানায় আনার চেষ্টা করতে পারেন, তাই এখানে অ্যান্টিসেপ্টিক বেলের কাগজ আমি নিয়ে এসেছি। আর আমার সামনে আরেকজনও আছে। তখনই সেখানে ভজন মিত্তি চলে আসে। তখন তো মনে মনে খুশি হয়ে যায় প্রিয়ঙ্বদা চ্যাটার্জি। তখন ভজন মিত্তি বলে, হ্যাঁ, আমি আমি এবার ব্যাক করেছি আবার। গীতা গীতা এলএলবি, এবার এবার দেখবো তোমরা এই কেসটা কি করে জিতো। আর ম্যাডাম, আপনারা চিন্তা করবেন না, এদের এদের কোথায় কি ঘায়েল করলে কিভাবে বশ করা যাবে সেটা আমি জানি, তাই আপনাদের না এই ব্যাপারে একদম চিন্তা করতে হবে না। আমরা এই কেসটা ঠিক জিতবো, ওরা কিচ্ছু করতে পারবে না। তখন এই বলে চলে গেলেই তখনই গীতা অবাক হয় আর বলে, ভজন মিত্তির? তখন অঙ্কিত বলে, এই ভজন মিত্তির আবার কোথা থেকে চলে আসলো? তখন মেহেক বলে, এবার কি হবে গীতা বৌদি, কি হবে বলো তো? তখন গীতা বলে, এবার তো তাহলে আমাদেরকে ওই সঞ্জয়ের সঙ্গে কথা বলে দেখতে হবে, আলাদা করে যে করে হোক কথা বলার চেষ্টা করতে হবে, জানতে হবে ও আসলে সঞ্জয় না স্বস্তিক। ওকে, সেটা তো জানতেই হবে। আর আরো একটা খটকা রয়ে গেছে। তখনই ভজন মিত্তি সেখানে চলে আসে, সেই বলে, ম্যাডাম, আরো দুটো খটকা যে রয়ে গেছে। তখনই গীতা বলে, মানে? তখনই ভজন মিত্তি বলে, হ্যাঁ, ওই যে বংশী বংশী আর পাঞ্চ, ওরা দুজন খুন হয়েছে, তাই ওদেরকে কে খুন করেছে তা তদন্ত তো করতে হবে। তখন গীতা বলে, শোনো, এত এত বার পারবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একদম কেটে একদম ছেটে দেব, যতই বড় হওয়ার চেষ্টা করো না কেন। যদি পোশাকের থেকে বেশি বড় হওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু এরকম ব্যাঙের মতো হয়ে যাবে। তাই আমাদের সঙ্গে লড়াই করার চেষ্টাও করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখনই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে, চলে যাও এখান থেকে, বাকিটা কোর্টে দেখা যাবে। তারপরে ভজন মিত্তি সহ সবাই সেখান থেকে চলে যায়। ওদিকে বড়বাবু বলে, আমি তো ওই স্বস্তিককে তুলে আনবই তুলে ইন্টারোগেট করার জন্য। ওইদিকে কাব্যিয়া কৃপানকে বলে, স্বস্তিক যদি বেঁচে থাকে না, তাহলে খুব সমস্যা ভাই। তখন কৃপান বলে, কি বলছিস তুই, ওটা তো অন্য কেউ হতে পারে। তখন কাব্যিয়া বলে, দেখ, স্বস্তিককে আমরা মেরে ফেলার চেষ্টা করেছিলাম, তখন স্বস্তিককে আমি ফোন করেছিলাম, গীতার স্বাদের ওখানে আমি ছিলাম, তাই আমি ফেসে যেতে পারি। আর সবার আগে পদ্ম কিন্তু সবটা ধরে ফেলেছে, তাই সবার আগে আমাদেরকে পদ্মকে সরিয়ে দিতে হবে। আর ওই স্বস্তিক, ও যদি স্বস্তিক হয়ে থাকে, তাহলে ওকে আবার সরিয়ে দিতে হবে। আমার পথের কাঁটা আমি কাউকে রাখবো না। তখন কৃপান বলে, যদি এটা স্বস্তিক না হয়? তখন কাবিয়া বলে, তাহলেও ওকে সরিয়ে দেব। একবার গীতা বিধবা হয়েছে, আরেকবার ওই টিপ চ্যাটার্জি, প্রিয়ঙ্বদা চ্যাটার্জির মেয়ে, ওই টিপও বিধবা হবে। তাই সবার আগে ভাই তুই ওই পদ্মকে সরিয়ে দে। পদ্ম অনেক কিছু জেনে গেছে, আর শুরুটা হয়েছিল তো পদ্মকে দিয়েই, তাই না? এই খেলার শুরুটা হয়েছিল পদ্মকে দিয়েই, তাই পদ্মকে এবার শেষ করে দে। পদ্মকে শেষ করলেই না আসল খেলাটা জমবে। আস্তে আস্তে এক একজন করে সরানো হবে। আর আমি চাই ওই গীতার বাচ্চাটাকে আমি মানুষ করব, আমি। ওদিকে দেখা যাবে পদ্ম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখনই গুন্ডারা পদ্মর উপর আক্রমণ করে। তখন পদ্ম সেখান থেকে দৌড়তে থাকে, আর ওইদিকে গুন্ডারাও পদ্মকে মারার জন্য দৌড়তে থাকে। এদিকে গীতাদের বস্তিতে চলে যায় পদ্ম, আর বলে, উকিল দিদিমণি কোথায়, উকিল দিদিমণি কোথায়? তখনই গিনি বলে, কেন? তখন পদ্ম বলে, আমাকে বাঁচাও গিনি দিদি, আমাকে বাঁচাও। দেখো না,
আমাকে মারার জন্য গুন্ডারা তাড়া করছে। তখন গিনি বলে, আমি কাউকে বাঁচাতে পারবো না। তখন পদ্ম চিৎকার করে কাঁদে আর বলে, তুমি আমাকে বাঁচাও প্লিজ, না হলে যে ওরা আমাকে মেরে ফেলবে। তখন গিনি বলে, শোন, আমরা কেউ তোকে বাঁচাতে পারবো না। তখন তো পদ্ম সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে আর বলে, কেউ কি আমাকে বাঁচাবে না? বাঁচাবে না কেউ আমাকে? আমাকে বাঁচানোর মতো কি কেউ নেই? তখনই গুন্ডারা সেখানে চলে আসে। তখন দুজন লোক পদ্মকে বাঁচানোর জন্য গুন্ডাদের সঙ্গে আক্রমণ করতে থাকে। ওইদিকে পদ্ম গীতাকে ফোন করে। তখন গীতাকে ফোন করে বলে, উকিল দিদিমণি, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে ওরা। আমি আমি তোমাদের বস্তিতে এসে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ কেউ আমাকে সাহায্য করতে রাজি হয়নি। তখনই গীতা বলে, পদ্ম, পদ্ম বস্তিতে? না, এখনই যেতে হবে। তখনই গাড়িটা ঘুরিয়ে নেয় গীতা। ওইদিকে দেখা যাবে পদ্মকে মারার জন্য গুন্ডারা আক্রমণ করে। আর ঠিক তখনই গীতা সেখানে চলে আসে আর গুন্ডা থেকে মারতে থাকে। তখনই গীতা গীতা গিনির দিকে তাকায়। তারপরেই গীতা বলে, ছি দিদি, তুই একটা মেয়েকে এভাবে মরতে দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুই দর্শক হয়েছিস না? মজা নিচ্ছিস? তখন গিনি তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে গীতা গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারে। ওইদিকে পদ্মর কাছে আসে গীতা। তারপরে পদ্মকে বলে, তুই ঠিক আছিস পদ্ম? তুই ঠিক আছিস? তোর কিচ্ছু হবে না। তারপরে দেখে পদ্মর হাত কেটে গেছে। তারপরে গীতা বলে, ছি দিদি, আমারও লজ্জা করছে, তুই একটা মানুষ হয়ে তুই আরেকটা মানুষকে এভাবে বিপদে ফেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারলি? তখন গিনি বলে, একদম চুপ, তোর জন্য আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, তোর জন্য। ভালোবাসা ছাড়া জীবনটা না অপূর্ণ। অপূর্ণ। যার জীবনে ভালোবাসা নেই তার জীবনে কিচ্ছু নেই। আমি কোনোদিনও তোর জন্য আমার স্বামীর ভালোবাসা পাইনি, পাইনি আমার স্বামীর ভালোবাসা। এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই। তাই তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। এই বলে গিন্নি চলে যেতে লাগলেই অগ্নিজিৎ মুখার্জি সেখানে আসে। তারপর অগ্নিজিৎ মুখার্জি বলে, ছি বৌমা, ছি, তুমি মানুষ নাকি তুমি অন্য কিছু? তোমার এটা কোন রূপ? তখনই গিনি বলে, আমি না আজকে খারাপ হয়েছে আপনাদের জন্য, আপনাদের জন্য খারাপ হয়েছে। শুনুন, আপনার এক ছেলে তো চলে গেছে, সে মারা গেছে। এখন আপনার আরেক ছেলে আছে, তো তাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপরেই আপনি এক কাজ করুন, বরং আপনার সেই বড় ছেলের সঙ্গে আপনার ছোট বৌমার বিয়ে দিয়ে দিন। তাহলেই না খুব ভালো হবে। ওরা দুজন ভালোবাসার মানুষও পাবে, আর আপনার আশাটাও পূরণ হয়ে যাবে। তখন তো এই কথা শুনে অগ্নিজিৎ প্রচন্ড রেগে যায়। ওইদিকে গীতা গীতা তাকিয়ে থাকে গিনির দিকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।